বাংলাদেশকে কার্যত চারদিক থেকে ঘিরে ফেলছে ভারতের এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। তার কারণ মিশন বাংলাদেশ পাকিস্তানের পর ওই জেহাদি ব্যক্তিটির এত বড় স্পর্ধার অপর একটি দেশ যেটা তার নিয়ন্ত্রণে নেই, সেই দেশ সম্পর্কে তিনি চীনের মাটিতে তাদের বাবার জমিতে গিয়ে ভারতের সম্পর্কে এই কথা বলেছে মোহাম্মদ ইউনূস। কি বলেছেন? ভারত চাইছে বাংলাদেশকে হারাতে যদি ৮ ঘন্টা ভারতের সময় লেগে যায় তাহলে এটা বিশ্বের কাছে একটা বাজে মেসেজ যাবে। পাকিস্তানকে হারাতে যদি ২৫ মিনিট লাগে, বাংলাদেশকে হারাতে কতক্ষণ লাগা উচিত? আপনাদের কি মনে হয়? আমরা ফারাক্কার জল এখনো দিয়ে যাচ্ছি, কিংবা আমরা তিস্তা জল চুক্তি নিয়ে এখনো পর্যন্ত বাংলাদেশকে কোনো রকমের বিড়ম্বনায় ফেলিনি। পাকিস্তানের এই পরিণতি দেখেও যদি বাংলাদেশ শুধরে না যায়, কিন্তু পাকিস্তান পাল্টাতেই এখন চীন মানে বাবা আসছে। প্রথম হচ্ছে বাবা হারাতে পারলো না, এবার দাদুকে ডেকেছে। এবার দেখা যাক দাদু কিছু করতে পারে নাকি। দেখুন, পাকিস্তান পর্ব এখন অতীত। এখন আমাদের লক্ষ্য বা আমাদের কেন্দ্রীয় সরকারের লক্ষ্য হচ্ছে তাদের ছোট জেহাদি ভাই বা সহোদর বলতে পারেন, সেই জেহাদি বাংলাদেশ এবার আমাদের কিন্তু লক্ষ্য। কেন এই কথা বলছি? তার কারণ আপনারা জানেন যে এমনিতেই তো মানে ইউনূস সরকার আসার পর থেকে, নোবেলজয়ী ইউনূস সরকার আসার পর থেকে যেভাবে বাংলাদেশি জেহাদি কার্যকলাপ বেড়ে গিয়েছে, হিন্দুদের ওপর ইচ্ছাকৃতভাবে অত্যাচার চলছে, শুধুমাত্রই তারা পার পেয়ে যাচ্ছে সেটা অন্য দেশ বলে। আমাদের দেশে তো দেখলেন যে শুধুমাত্র হিন্দু পরিচয় জেনে নিরীহ নাগরিকদের হত্যা করার জন্য একটা দেশ আর একটা দেশের সঙ্গে যুদ্ধে চলে যাওয়ার মতো ক্ষমতা দেখাতে পারে। এইটা হচ্ছে আজকের ভারত, এইটা হচ্ছে মানে কংগ্রেস জামানার অপেক্ষা করতে পারে কিন্তু এই পাকিস্তান। তার কারণ এখন আমার মনে হয় যতদিন পর্যন্ত এই গভর্নমেন্ট রয়েছে, পাকিস্তান বা কোনো জেহাদি গোষ্ঠী আর লাগতে চাইবে না। কিন্তু তারা অপেক্ষা করতেই পারে পরবর্তী নির্বাচনের সময়, সেখানে যদি হেরে যায় কোনোভাবে। কিন্তু দেখুন, ভারত বুঝে গিয়েছে, ভারতের মানুষ বুঝে গিয়েছে। তো পশ্চিমবঙ্গটা তৃণমূলের হাতে যেতে পারে, কিন্তু দেশটা কোনোদিন কংগ্রেসের হাতে যাবে বলে আর বিশ্বাস হয় না। আপনাদেরও কি তাই মনে হয়? লিখে জানান। কিন্তু যে কথা আপনাদের সামনে আমি বলছি যে এবার মিশন বাংলাদেশ, কেন কেন এই কথা আপনাদের সামনে বলছি, আসুন আপনাদের সামনে আমি তথ্য দেখাই। তথ্য ছাড়া কথা বলি না। আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো, আশা করি আপনারা প্রত্যেকটা শুনবেন। দেখুন, প্রথম যে ভিডিওটা আপনাদের খবরটা দেখাবো, নজরে শিলিগুড়ি চিকেন নেক, সীমান্তের কাছে বাংলাদেশের প্রস্তাবিত বিমান ঘাঁটি ঘুরে গেলেন চীনা আধিকারিকরা। আসুন একটু ব্যাখ্যা করি, আমাদের জেহাদি পড়শি দেশ তারা কি ব্যবস্থা করছে। আপনারা জানেন কিছুদিন আগে মোহাম্মদ ইউনূস তিনি চীনে গিয়েছিলেন, চীনের মাটিতে দাঁড়িয়ে আমাদের চিকেন নেক নিয়ে তিনি কথা বলেছিলেন। এত বড় তার স্পর্ধা, ওই জেহাদি ব্যক্তিটির এত বড় স্পর্ধার অপর একটি দেশ যেটা তার নিয়ন্ত্রণে নেই, সেই দেশ সম্পর্কে তিনি চীনের মাটিতে তাদের বাবার জমিতে গিয়ে ভারতের সম্পর্কে এই কথা বলেছে মোহাম্মদ ইউনূস। কি বলেছেন? না, এই যে সেভেন সিস্টার যা রয়েছে সেটা কার্যত বাংলাদেশের ওপর, বাংলাদেশের জলভূমির ওপর নাকি ডিপেন্ডেন্ট, সমুদ্রের ওপর ডিপেন্ডেন্ট। কাজেই তিনি বোঝাতে চেয়েছেন যে ভারত অনেকটা অসহায় এই সেভেন সিস্টার নিয়ে। আসলে চীনে গিয়ে এই বক্তব্য যে চীনের বক্তব্যেরই প্রতিফলন, ভারতের গোয়েন্দাদের বুঝতে অসুবিধা হয়নি। এবং সেখানে দাঁড়িয়ে কি করছে বাংলাদেশ? না, আপনারা জানেন বাংলাদেশ যেটা করছে, চীন যেটা প্রস্তাব করেছে, আসলে দুজনেরই লক্ষ্য হচ্ছে চিকেন নেক, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তারা যেটা করতে চাইছে যে শিলিগুড়ি করিডোরের, আপনারা জানেন চিকেন নেকের অবস্থান একেবারে শিলিগুড়ি করিডোরটাকে চিকেন নেক বলে। তার সঙ্গে নর্থ ইস্টের 7টা রাজ্য আমাদের গোটা ভারতের সঙ্গে কানেক্টেড রয়েছে শুধুমাত্র ওই সরু একটা গলার মধ্যে দিয়ে, যেটাকে চিকেন নেক বলে। এবং আমাদের এই শিলিগুড়ি করিডোর থেকে মাত্র 20 কিলোমিটার দূরে, সেখানে রংপুর ডিভিশনের লালমনিরহাটে একটা প্রস্তাবিত বিমান বাহিনী বা এয়ারবেস তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ, সহযোগিতায় চীন। অর্থাৎ চীনের সাহায্যে তারা বাংলাদেশের ওই লালমনিরহাট রংপুর ডিভিশনে সেখানে একটা এয়ারবেস তৈরি করার প্রস্তাব দিয়েছেন। এবং কয়েকদিন আগে চীনা কিছু রাজনৈতিক নেতৃত্ব তারা এখানটা ঘুরেও দেখেও গিয়েছেন। সেটা কিন্তু আমাদের জায়গা থেকে খুব কম দূরত্ব। আর এই ঘটনার পরই একেবারে এই নরেন্দ্র মোদী সরকার, আমি আপনাদের বলেছি সবসময়
মানে বলে প্রতিরক্ষাটা অন্তত বলে করেন না। এবং কি করেছে আপনারা শুনলে নিশ্চিতভাবে আনন্দ পাবেন। বাংলাদেশকে কার্যত চারদিক থেকে ঘিরে ফেলছে ভারতের এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার, তার কারণ মিশন বাংলাদেশ পাকিস্তানের পর। কেন? আপনারা এই খবরটা একটু দেখুন। এই খবরটাই লেখা রয়েছে, বাংলাদেশকে এড়িয়ে কলকাতা থেকে উত্তর পূর্বের নতুন পথ বানাচ্ছে ভারত মায়ানমারের সেই রাখাইন বন্দর দিয়েই। তাহলে বুঝতে পারছেন যে বাংলাদেশের একটা মানে এমনি তো জেহাদি স্টেট, তারা ভাবছে যে এই মুহূর্তে ভারতের ওই শিলিগুড়ি করিডোরের যে আরো একটা অল্টারনেটিভ হচ্ছে কলকাতা থেকে বা ভারত থেকে যে কোনো অংশ দিয়ে বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে ওই সেভেন সিস্টারের আমাদের 7টা রাজ্যে উড়ে যাওয়া। কিন্তু বাংলাদেশ সেখান নিয়ে যেহেতু থ্রেট দিচ্ছে, মানে চীনের কথা যেহেতু বাংলাদেশের মুখে আসছে, তাই ভারত কি করছে এই মুহূর্তে অল্টারনেটিভ পথ তৈরি করছে। আপনারা জানেন কালাদান প্রজেক্ট, এটা আপনারা অনেকেই জানেন, এটা নতুন কিছু নয়। কিন্তু যেটা নতুন সেটা আপনাদের সামনে আমি বলবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ম্যাপ দেখাচ্ছি আপনাদের সামনে। এই ম্যাপটা নিয়ে অলরেডি কাজ শুরু হয়ে গেছে। কেন কাজ শুরু হয়ে গেছে? এই কনফার্মেশনটা দিচ্ছে ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। তারা ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের কাছ থেকে মেঘালয়ের শিলং থেকে শিলচর, আসামের শিলচর হয়ে একেবারে মায়ানমার পর্যন্ত 4 লেনের একটা রাস্তা, যেটা 167 কিলোমিটার 4 লেনের রাস্তা তৈরি করার একটা চুক্তি তারা পেয়ে গিয়েছেন। অর্থাৎ কাজ কিন্তু শুরু হয়ে যাওয়ার ইতিমধ্যেই তারা নিঃশব্দে নরেন্দ্র মোদী সরকার কাজ করছে। কিন্তু আপনারা দেখুন বাংলাদেশ আস্তে আস্তে এই যে ম্যাপটাতে দেখতে পাচ্ছেন কার্যত বাংলাদেশকেই ভারত ঘিরে ফেলছে। আপনারা দেখুন এই ম্যাপটা দিয়ে ভারত কার্যত বাংলাদেশকে ঘিরে ফেলছে, শুধুমাত্র মায়ানমারের কিছুটা অংশ সাহায্য আমাদের নিতে হচ্ছে। এইটুকু করলে বাংলাদেশটাকেই আমরা দখল করে নিতে পারছি, মানে ঘিরে ফেলতে পারছি। দেখতে পাচ্ছেন তো পাকিস্তান এত দূরত্ব থেকেও যে পাকিস্তানের 100-150 কিলোমিটার ভেতরে গিয়ে আমরা আঘাত এনেছি, এই বাংলাদেশ তো ছেড়েই দিন, এই নকুলদানা ছুড়লে এরা শেষ হয়ে যাবে। এবার দেখুন রুটটা কি হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিতে কলকাতা পোর্ট, আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। তাই এই তৃণমূলের প্রশাসনকে কিন্তু সরাতে হবে, তা না হলে কিন্তু ভারতের জন্য সমূহ বিপদ, কিন্তু গোটা রাজ্যের গোটা দেশের জন্য এই তৃণমূল প্রশাসন সমূহ বিপদ এই চিকেন নেক্সের জন্য। আমি ধরে নিচ্ছি 26-এ তৃণমূল কংগ্রেস সরে যাবে। কি এই কলকাতা বিমান পোর্ট, তখন কলকাতার সমুদ্র পোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তার কারণ কলকাতার আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ দিয়ে বঙ্গোপসাগর হয়ে শিটওয়ে, এইটাই শিটওয়ে বা শিট্টে যেটা লেখা রয়েছে, এটা হচ্ছে আপনার মায়ানমারের একেবারেই বন্দর, যেখানে কালাদান প্রজেক্টে ভারত ইতিমধ্যেই প্রচুর টাকা ঢেলে ফেলে কাজ করছে। কিন্তু এই মুহূর্তে সেখানের জুন্টা সরকারের যেহেতু পতন হয়ে গিয়েছে, রাখাইন একটা প্রদেশ, সেখানকার আরাকান বাহিনী দখল করে নিয়েছে, তাই এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা উত্তল হলেও ভারত সেই কাজটা করে ফেলবে। এবারে শিটওয়ে থেকে পালেতোয়া হয়ে জরিনপুই দিয়ে একেবারেই দেখুন এই রাস্তাটা কিছুটা পোর্ট আর কিছুটা ভারত ওখানে রাস্তা তৈরি করছে, অর্থাৎ কিছুটা জলপথ কিছুটা স্থলপথের পর ভারত কোথায় ঢুকে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আইজল। শিট্টে থেকে বা শিটওয়ে থেকে দেখুন আইজলে চলে যাচ্ছে। আইজল আপনারা জানেন সেটা হচ্ছে ভারতের মিজোরামের রাজধানী হচ্ছে আইজল। আইজল থেকে দেখতে পাচ্ছেন আসামের রাজধানী শিলচর, তারপরে দেখুন মেঘালয়ের রাজধানী শিলং, তারপরে আবার শিলং থেকে আবার শিলিগুড়ি করিডোর হয়ে আবার কলকাতা। অর্থাৎ বাংলাদেশকে একটা সার্কুলার ওয়েতে ভারত ঘিরে ফেললো। এই মূর্খ জেহাদিদের কোনোদিন বিশ্বাসও হবে না। দেখুন ভারত চাইলে 25 মিনিটে যে ভারত পাকিস্তানের 20% মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারকে ধ্বংস করে দিতে পারে, বাংলাদেশকে ধ্বংস করতে কতক্ষণ লাগবে বলুন? 5 মিনিট লাগবে। এবার দেখুন আপনারা এই যে আপনাদের সামনে বললাম, এটা কিন্তু কোনো প্রস্তাবিত আর নয়, একটা ন্যাশনাল মিডিয়াতে প্রকাশ পেয়েছে যে এটা কনফার্ম করা হয়েছে ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড তরফ থেকে। আপনারা ম্যাপটা আরেকবার দেখুন। এই যে শিলং থেকে শিলচর আইজল এই রাস্তাটা একেবারে জরিনপুই পর্যন্ত এই রাস্তাটা তৈরির অনুমতি মানে অলরেডি কেন্দ্রীয় সরকার তাদের বরাদ দিয়ে দিয়েছে, তারা কাজ শুরু করে দিয়েছে 4 লেনের। অর্থাৎ বাংলাদেশকে শায়েস্তা করার জন্য আগে আটঘাট বাধাটা আমাদের হয়ে যায়। এমনিতে ধরুন এখন কতক্ষণ লাগবে? এখন আধ ঘন্টা লাগবে। ভারত চাইছে বাংলাদেশকে হারাতে যদি আধ ঘন্টা ভারতের সময় লেগে যায়, তাহলে এটা বিশ্বের কাছে একটা বাজে মেসেজ যাবে। পাকিস্তানকে হারাতে যদি 25 মিনিট লাগে, বাংলাদেশকে হারাতে কতক্ষণ লাগা উচিত? আপনাদের কি মনে হয়? এই উত্তরটা আপনারা লিখে জানান।
পাকিস্তানকে হারাতে ভারতের 25 মিনিট লাগলে ঐকিক নিয়মের অঙ্কে বাংলাদেশকে হারাতে কতক্ষণ ভারতের টাইম লাগা উচিত? এবার আপনাদের সামনে বলছি, এটাই কিন্তু শেষ কথা নয়। এরপরেও আপনাদের আমি বলছি যে এটা কতটা সিরিয়াস একটা ঘটনা। আপনারা এরপরে আরো একটা আমি তথ্য দেখাচ্ছি। দেখুন, ভারতের তরফ থেকে আস্তে আস্তে ক্রমশ এই বাংলাদেশকে শায়েস্তা করার জন্য ব্যবস্থা নেওয়া হবে। আমি আজকে আপনাদের সামনে বলে দিচ্ছি। আপনারা বারবার বলেন না যে নরেন্দ্র মোদী মুখ খুলছে না, মুখ খুলছে না। আমি আপনাদের সামনে বলি যে দেখুন, পররাষ্ট্র বিষয়ক ব্যাপারগুলো না এইরকম ভাবে ওই তৃণমূলের মতো রাজনীতি করে মঞ্চের ওপর থেকে রাজনীতি করে হয় না, এগুলো নীরবে করতে হয়। আর নীরবে কাজটা হচ্ছে বা হচ্ছে না সঠিকভাবে তার প্রমাণ পাওয়া যায় অ্যাকচুয়াল টাইমে। আপনারা যেমন বলছিলেন যে পাকিস্তানের সঙ্গে ভারত যুদ্ধ করছেই না, আপনারা বোর হয়ে যাচ্ছিলেন, দেখলেন তো 25 মিনিটের মধ্যে গুড়িয়ে দিল। ঠিক তেমনি ওয়েট করুন, ভারত এই সমস্ত কাজগুলো গুছিয়ে নিচ্ছে, তারপরে বাংলাদেশকে 5 মিনিটের বেশি কিন্তু সময় নষ্ট আমাদের সেনা যোদ্ধারা করবে না, তার কারণ আমাদের অন্য টার্গেট রয়েছে। আচ্ছা, আপনারা এই খবরটা কি পেয়েছেন যেটা আপনাদের সামনে আমি দেখাতে চাচ্ছি? দেখুন, এটা বিগ ব্রেকিং করে লেখা রয়েছে, ইন্ডিয়া লিমিটস বাংলাদেশ গার্মেন্ট ইম্পোর্টস টু কলকাতা, মুম্বাই এবং আরো অনেক জায়গায়। এখানে দেখুন, আমি এই চিঠিটা আপনাদের সামনে দেখাচ্ছি, এই নোটিশটা আপনাদের দেখাচ্ছি, যেখানে এটা ডিটারমাইন করা হয়েছে যে ভারত সত্যি সত্যি এই সিদ্ধান্তটা নিয়েছে। আসুন আপনাদের সামনে আমি কিছুটা অংশ পড়ে শোনাই, আপনারা একটু অংশ দেখুন। আমি একটু বড় করে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখুন, সিরিয়াল নাম্বার 1 হচ্ছে যে রেডিমেড গার্মেন্টস, সেটা ডান দিকে কলামে কি লেখা রয়েছে, ইম্পোর্ট ফ্রম বাংলাদেশ শ্যাল নট বি অ্যালাউড। বাকি আমি আর পড়লাম না। বাংলাদেশ থেকে কোনো রকমের ইম্পোর্ট করা যাবে না। কোনগুলো? রেডি গার্মেন্টস। এরপরে 2 নম্বরে কি রয়েছে, ফ্রুটস, তারপরে ফ্লেভার্স, কার্বোনেটেড ড্রিঙ্কস, এইগুলো, এটা হচ্ছে 2 নম্বরে। 3 নম্বরে রয়েছে প্রসেস ফুডস, 4 নম্বরে রয়েছে কটন এবং কটন জাতীয় বস্তু, 5 নম্বরে রয়েছে প্লাস্টিক অ্যান্ড পিভিসি ফিনিশ গুড, আর 6 নম্বরে রয়েছে উডেন ফার্নিচার। ঠিক আছে, তাহলে এইগুলো ডান দিকে দেখুন কি লেখা রয়েছে, ইম্পোর্টস ফ্রম বাংলাদেশ শ্যাল নট বি অ্যালাউড। তারপরে একটা পড়ে নিন, শ্যাল নট বি অ্যালাউড থ্রু এনি অফ দ্য এলসিএস আইসিপিএস in Assam, Meghalaya, Tripura and Mizoram and LCS Changrabandha and Fulbari in West Bengal। অর্থাৎ একেবারে স্পেসিফিক্যালি আপনার বাংলাদেশ থেকে অনেক পণ্য ইতিমধ্যেই বয়কট করতে কিন্তু ভারত শুরু করে দিয়েছে। কিভাবে আর্থিক ইমপ্লিকেশন শুরু হতে পারে বুঝতে পেরেছেন? দেখুন, পাকিস্তানের ইন্দাস ভ্যালিটা আমরা বন্ধ করে দিয়েছি, আমরা ফারাক্কার জল এখনো দিয়ে যাচ্ছি, কিংবা আমরা তিস্তা জল চুক্তি নিয়ে এখনো পর্যন্ত বাংলাদেশকে কোনো রকমের বিড়ম্বনায় ফেলিনি। পাকিস্তানের এই পরিণতি দেখেও যদি বাংলাদেশ শুধরে না যায়, এমনিতেই ভিক্ষার বাটি হাতে একটা 80% মানুষ বসে রয়েছে, তাদের বাবার এই পরিণতি দেখেও তারা যদি শিক্ষা না নেয়, তাহলে অনতি দূরে এই বাংলাদেশের কি পরিণতি হতে চলেছে সেটা একবার কল্পনা করে আপনারা দেখতে পারেন। তো সেই কারণেই বলছি, দেখুন, আমাদের এই সরকার, আমি পরপর আপনাদের সামনে বললাম যে বাংলাদেশ প্রথমে আমাদের থ্রেট দিচ্ছে, এবং তাদের থ্রেটটা আসলে চীনের থ্রেট। চিকেন নেকের বা শিলিগুড়ি করিডোরের খুব অনতি দূরে তারা একটা এয়ারবেস তৈরি করার চেষ্টা করছে। চীনা কিছু রাজনৈতিক নেতৃত্ব কিছুদিন আগে সেখানটা ঘুরেও গিয়েছেন। এর আগে পাকিস্তানের তরফ থেকেও কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীর উচ্চ পদস্থ সেনাবাহিনীর কিছু কর্তারা তারাও ঘুরে গিয়েছিলেন, কিন্তু এই মুহূর্তে তাদের আর মুখ নেই, আর বাংলাদেশও তাদেরকে বিশ্বাস করার মতো জায়গাতে আর নেই। যেভাবে ভারত বিশ্বের সামনে প্যান্টটা খুলে দিয়েছে, অবশ্য নির্লজ্জ বাংলাদেশ তো, এদেরও তো মাথা মোটা, এরা যাকে খুশি বিশ্বাস করতে পারে, আমাদের সেটা ভেবে দরকার নেই। কিন্তু পাকিস্তান পাল্টাতেই এখন চীন মানে বাবা আসছে। প্রথম হচ্ছে বাবা হারাতে পারলো না, এবার দাদুকে ডেকেছে। এবার দেখা যাক দাদু কিছু করতে পারে নাকি। দেখুন, আমি শুধু একটা কথাই আপনাদের সামনে এখানে বলে আর পর্বটা দীর্ঘায়িত করব না, আমি শুধু বলবো, ভারত যদি অন্য রাজনৈতিক দলের হাতে এই মুহূর্তে না চলে যায়, দেখুন আমাদের আরো একটা রাজনৈতিক দল উঠুক, যে দল আমাদের দেশের জন্য কাজ করে, প্রো পাকিস্তানি পন্থী এদের জন্য কাজ করে, এরকম রাজনৈতিক দলগুলো নয়। ইন্ডিজোটের একটা দলও, যেমন কংগ্রেস একক শক্তিতে আসলে কংগ্রেসই আসতে পারে, মানে নেক্সট ইম্পসিবল তাও ধরছি, কিন্তু ইন্ডিজোট যদি আসে, বাকি যে কোনো যদি রাজনৈতিক দল আসে, তাহলে কিন্তু
আপনারা শুধু একবার ভেবে নেবেন দ্যাট উড বি আওয়ার লাস্ট ডে। ঠিক আছে, সেই দিনটাই আমাদের শেষ দিন হয়ে যাবে। সেই কারণে কোনোভাবে আমাদের কোন রাজনৈতিক নেতৃত্ব, আমাদের সব থেকে বড় ব্যাপার আমরা গণতান্ত্রিক দেশ, কিন্তু আসলে এটা গণতান্ত্রিক দেশের মতো পরিসর হচ্ছে না। তার কারণ আপনি একটা রাজনৈতিক দল ছাড়া বাকি যে কোনো রাজনৈতিক দলকে যদি নিয়ে আসেন, তাহলে কার্যত আপনি বাংলাদেশ এবং পাকিস্তানকে ভোট দিলেন। এই জায়গাটা আমাদের সব থেকে বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনারাও কি আমার সঙ্গে সহমত পোষণ করছেন? তাহলে লিখুন আজকের এই পর্বে। এখনকার মতো এখানেই শেষ করলাম। নমস্কার।